মিস্টার ডটন চায় চুমুক দিয়ে কাপটা টেবিলে রাখতেই ঠক ঠক করে 3বার টোকা পড়ল গেটে। মে আই কাম ইন বলে গেটের সামনে গিয়ে দাঁড়ালেন ভদ্রলোক। ইয়েস, কাম ইন। লোকটাকে দেখে শান্ত স্বভাবের বলেই মনে হচ্ছে বটে, কিন্তু বিশেষ কোনো কারণে তার যে কপাল থেকে ঈষৎ ঘাম ছুটছে তা দেখলেই বোঝা যায়। ভেতরে ঢুকলেন ভদ্রলোক। লম্বা চওড়া দেহ, চোখে কালো সানগ্লাস, পরনে ব্ল্যাক স্যুট, পাকানো গোঁফ আর সোনালি রঙের একগোছা চুল। এই বর্ণনা একজন সাধারণ ইংরেজ পরিচয়ের জন্য যথেষ্ট। ভদ্রলোক রুমাল দিয়ে ঘাম মুছে একটা চেয়ার টেনে সেটায় ধপ করে বসে পড়লেন। ইতিমধ্যে বাড়ির চাকর নুমেন চা আর জল খাবার দিয়ে গেছে। এবার শুরু হলো কথা। মাফ করবেন, আসলে আমি একটু বিস্মিত, তাই না জিজ্ঞেস করেই বসে পড়লাম। কথা শেষ করেই ভদ্রলোক ঢক ঢক করে 1 গ্লাস জল শেষ করে ফেললেন 1 নিমিষেই। অতঃপর আবার কথা শুরু হলো। কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। গুড মর্নিং, আমি আর্থার জোনাথন। আমি আপনার বেশ টুকটাক প্রশংসা শুনেছি। ইভান বাস্তিকো ফ্যামিলির মিস্ট্রিটাও আপনি সলভ করেছেন, সেই খবর আমি পড়েছি, তাই আপনার কাছে আসা। অবিশ্বাস্য ঘটনাটা যে আপনি কোন চোখে দেখবেন সেটাই কথা, কারণ এর আগে যতজনকে বলেছি তাদের অধিকাংশই আমাকে পাগল নইলে পেট খারাপ বলে তামাশা করে উড়িয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, সেই ঘটনার সাক্ষী আমি নিজে। আচ্ছা, বুঝলাম, আপনি ঘটনাটা বলুন। আমি এমনিতে বেশ টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন লোক। ঘরে এতটুকু আঁচড়ও পড়তে দিই না। কিন্তু সেদিন মানে পরশুদিন বিকেলের দিকে হঠাৎ দেখি বারান্দার ঠিক মাঝখানে কি যেন একটা পড়ে। দূর থেকে সেটা তরল বোঝা গেল, জিনিসটা যে ঠিক কি তা বোঝা ভারী দায়। আমি কৌতূহলবশত এগিয়ে গেলাম। গিয়ে দেখি সেটা 1 ফোঁটা রক্ত। আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। সাধারণত আমি নিরামিষাশী, বাড়িতে মাছ মাংস ওঠে না বললেই চলে। তাহলে এই রক্ত এলো কোত্থেকে? হতে পারে কোনো পাখি জখম হয়ে এই পথ দিয়ে যাচ্ছিল, হয়তো তারই রক্ত পড়ে গেছে 1 ফোঁটা। কিন্তু খড় কাটা কোনো মতেই কাঠ ছিল না, কারণ জখম পাখির রক্ত হলে এত কালো হবে না। তার 7-5 না ভেবে রক্তটা মুছে ফেললাম ন্যাকড়া দিয়ে। তারপর আর বিশেষ কিছুই ঘটেনি। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক 9:30টার পর। কি বলবো মশাই, ভাবলেই গা শিউরে ওঠে। এমন হাড়হিম করা ঘটনা কসমিন কালেও শুনিনি, দেখা তো দূরের কথা। এত দূর বলে ভদ্রলোক আবার ঘাম মুছলেন রুমাল দিয়ে। তারপর ঢোক গিলে আবার শুরু করলেন। আমি তখন ডিনার সেরে বারান্দায় পায়চারি করছিলাম রোজকার মতো। আর ঠিক তখনই খোলা জানলাটা দিয়ে দেখতে পাই এক ছায়াওয়ালা নারী মূর্তি উল্টো হাতে ভর দিয়ে প্যাসেজের শেষ প্রান্ত থেকে সামনের দিকে এগিয়ে আসছে। আমি থ মেরে দাঁড়িয়ে ঠায় দেখছি। তখনও
নড়বার শক্তিটুকু পর্যন্ত নেই। আচ্ছা, আপনি কি করে এত শিওর যে ওটা নারী মূর্তিই ছিল? বা এমনটাও তো হতে পারে যে আপনি হয়তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, তাই স্বপ্ন বাস্তবে গুলিয়ে ফেলেছিলেন। না 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 মিস্টার ডটন, কোনোদিনও না। আমি ওই আশঙ্কাটাই করছিলাম, আর তাই জন্য আমি তৎক্ষণাৎ নিজে হাতে চিমটি কেটে দেখি। এক ফোঁটাও ভুল দেখিনি মিস্টার ডটন। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপর ছায়ামূর্তিটি এগোতে এগোতে ঠিক যখন প্যাসেজের মাঝখানে পৌঁছলো, দেখি সে এক হাত লম্বা জিভ বার করে শুরুত করে কি যেন একটা মাটি থেকে চেটে নিল, আর তারপরেই সে ভ্যানিস। কর্পূরের মতো 1 সেকেন্ডের মধ্যে কোথায় মিলিয়ে গেল। আমি আলো আঁধারির মধ্যে এটুকুর জন্য দেখেছিলাম সেটা ছিল পিত্তি, কালো কুচকুচে সেই রক্ত। তারপর কি করলেন? তারপর তো আর কিছু করার নেই, কারণ অত রাতে এখন কোথায় পালাবো। বাধ্য হয়ে তাই ঘরেই শুতে হলো। শুলাম বটে, কিন্তু সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলাম না। খালি মনে হয় এই বুঝি ঝাঁপ মারল, এই বুঝি বা আমার টুটি চেপে ধরলো। পরের দিন ভোর হতেই চাকর বাড়ি ঢুকলো। তাকে সঙ্গে করে নিয়ে প্যাসেজে যেতেই দেখলাম কোথাও কিচ্ছুটি নেই। চাকর পর্যন্ত খিল্লি করতে ছাড়লেন আমায়। সেদিন বলল, স্যার, আপনি বড্ড বেশি স্ট্রেস নিচ্ছেন। এইভাবে একা থাকলে তো আর কদিন পরে পাগল হয়ে যাবেন। তার চেয়ে বরং এক কাজ করুন, 2 দিনের জন্য কোথাও থেকে একটু হাওয়া বদল করে আসুন। সলসবেরি আপনার জন্য বেস্ট জায়গা হবে। আপনি ওখানেই যান, ঘরদোর আমি সামলে নিচ্ছি। শেষমেশ তার কথা মতোই বেরিয়ে পড়লাম হাওয়া বদল করতে। তাই ভাবলাম যাবার আগে আপনার সঙ্গে একবার দেখা করেই নি, যদি কিছু সুরাহা করে দিতে পারেন। ও হ্যাঁ, আমার অ্যাড্রেস ওর সাথে কিছু অ্যাডভান্স। এই বলে ভদ্রলোক পকেট থেকে $7 বার করে রেখে দিলেন টেবিলের ওপর। তা কবে ফিরছেন? পরশু বিকেলে। মিস্টার ডটন উঠে দাঁড়িয়ে ধন্যবাদ জানাতে লোকটি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। মিস্টার ডটন অ্যাড্রেসটা হাতে তুলে দেখলেন। তাতে লেখা আছে 121A শাফটসবারি অ্যাভিনিউ, লন্ডন, UK। তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লেন তিনি। খুব বেশি দূর না, অক্সফোর্ড স্ট্রিট থেকে মাত্র 10 মিনিটের পথ ট্যাক্সিতে। মিস্টার আর্থারের বাড়িতে পৌঁছে তিনি খুঁটিনাটি সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। বিশেষ অট্টালিকা নয়, 1 তলা ছাদ দেওয়া সাদা রঙের কটেজ। তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা জানলা। বাইরের সবুজ দেখলেই বোঝা যায় যে জানলা দিয়ে কতটা হাওয়া বাতাস খেলে। বাড়ির ভৃত্য নয়াটির সব কিছু তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাড়ির উত্তর প্রান্তটায় গাছগোছালির আগাছার পরিমাণটা তুলনামূলক বেশি।
সেই জঙ্গলের মধ্যেই একটা বালক মোষ চড়াচ্ছে। দেখে বয়স আন্দাজ 20-22 হবে, ছোকরা টাইপের ছেলেটা। ছেলেটিকে? পাশের গ্রামের ছেলে সম্ভবত, মেষ চড়ায়। তাতে অবশ্য ওরও লাভ আর আমারও। আপনার কি লাভ? লাভ বলতে ওরও পশু চড়ানো হয়, সাথে সাথে আমারও ওই কষ্টটা খানিকটা লাঘব হয় আর কি। আসলে আসলে ওদিকের জঙ্গলটা একটু বেশি কি না। ও আচ্ছা, তার মানে এ ছোকরা আপনাদের কেউ না, তাই তো? হ্যাঁ। সম্পূর্ণ বাড়ি পরিক্রম করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। মিস্টার ডটন ভাবলেন, বাড়ি গিয়ে এখন কি কাজ, বরং আজ রাতটা এখানেই কাটিয়ে দিই, আর দেখি সত্যি কোনো ভূত আসে কিনা। যথারীতি রাতের ডিনার সেরে তিনি সারা রাত বারান্দায় পায়চারি করলেন। পায়চারি করতে করতে 6খানা সিগারেট শেষ করে ফেলেছেন। না, কিচ্ছুটি দেখা নেই। পরের দিন আবারও উনি টহল দিলেন। সেদিনও ফলপ্রসূ কিছু ঘটল না। তার মানে ভূত প্রেত কিছুই নেই, একটা দিকে নিশ্চিত হওয়া গেল। যাক, ভালোই হলো, এই সুযোগে বেশ কিছুটা ছুটিও কাটানো হলো। পরের দিন দুপুরবেলায় মিস্টার আর্থারের গাড়ির হর্ন বাজল। ফ্রেশ হয়ে বিকেলে নিজেই কথা পারলেন মিস্টার আর্থার। তো কিছু বুঝলেন মিস্টার ডটন? ভূত কি সত্যি আছে নাকি? না হে আর্থার, ওসব কিছুই নেই, কিন্তু দেয়ার মাস্ট বি সামথিং এলস। মানে? সেটা ঠিক ঠাউর করে বলা যাচ্ছে না এখনো, কিন্তু কিছু একটা গড়বড় আছে, এটা আমি নিশ্চিত। আচ্ছা, আজ তাহলে উঠি, অনেক রাত হলো। মিস্টার ডটন বেরিয়ে গেলেন। এদিকে আর্থার সাহেবও নির্ভয় চিত্তে ঘুমাতে চলে গেলেন। কিন্তু যতই তিনি নির্ভয় হন না কেন, বিপদ তখনও তার পিছু ছাড়েনি। মধ্যরাত্রে আবার যখন প্যাসেজ দিয়ে বেরিয়ে বাইরে গেলেন, তিনি দেখলেন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। পরের দিন তিনি মিস্টার ডটনকে আবার ডাকলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। শুনে মিস্টার ডটন সাহেব সিদ্ধান্ত নিলেন আজ রাতটা তিনি তার সাথেই কাটাবেন। রাত বাড়ল। ঠিক মধ্যরাত্রের পর মিস্টার ডটন আর্থারকে হুকুম দিলেন, আপনি প্যাসেজ দিয়ে যান, ভয় নেই, আমিও পেছনকার জানলা বেয়ে আপনার সঙ্গ দেব। ঠিক 15 মিনিট বাদে দুজন এক জায়গায় হলেন। প্যাসেজের ঠিক উল্টো দিকে যে দরজাটা আছে, ঠিক তার পিছনে। সেখানে গা আড়াল করে বসলে বাইরে বা ভিতর থেকে কোনোভাবেই তাদের দেখা যায় না, বিশেষত ওই সিসিটিভি ক্যামেরাতেও নয়। ফলো করার একেবারে বেস্ট জায়গা। ঘড়িতে তখন মধ্যরাত, 12টা বাজতে তখনও 5 মিনিট বাকি। একটু গুছিয়ে বসলেন মিস্টার আর্থার। সেই ফাঁকে রিভলভারটাও লোড করে নিলেন মিস্টার ডটন। এখন ঠিক মধ্যরাত, কাটায় কাটায় 12টা। এইবারেই শুরু হবে ভূত পর্ব। একটু ঝিমিয়ে পড়েছিলেন ডটন, কিন্তু আকস্মিক এক ঘটনা নিমিষেই তন্দ্রা ছোটালো তার। ওই যে, ওটা কি? একটা ছায়ামূর্তি না? হ্যাঁ, ঠিক তাই, ছায়ামূর্তি বটে। শুধু ছায়ামূর্তি নয়, বরং ওটা একটা নারী। তাহলে কি সত্যি
নাকি তার তন্দ্রাচ্ছন্নতা এখনো ভাঙেনি। ঠিক ঠিক এমন সময় ভেসে এলো মিস্টার আর্থারের ফিসফিসে গলা। দেখতে পাচ্ছেন ওই যে জল জীবন্ত এক ছায়া মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, সত্যিই তো। উল্টো হাতে ভর দিয়ে ক্রমাগত এগিয়ে আসছে সেটা। 1 পা, 2 পা, 3 পা। নারী মূর্তিটা এখন ঠিক প্যাসেজের মাঝখানে, আর ঠিক তখনই দেখা গেল আলো আচ্ছায়ার মধ্যে কুচকুচে কালো। ওটা কি এক ফোঁটা তরল না? একের পর এক ঘটনা তাদের গায়ে শিহরণ কেটে যাচ্ছিল। আর ঠিক তখনই তাজ্জব করে দিয়ে বার হয়ে এলো 1 হাত লম্বা, মাঝখান চেরা ঝুলন্ত একটা চিপ। তার পরের ঘটনাটা আন্দাজ করা শক্ত নয় যে এই বাড়ি সে চেটে নেবে রক্তখানা। কিন্তু হঠাৎই বাড়ির সামনের দরজায় দাম করে একটা বিকট শব্দে ফেটে পড়ল বাড়ি। বাড়ির সদর দরজার সাথে ধাক্কা লেগেছে রাস্তার এক চলতি ট্যাক্সির, আর তার হেডলাইটের আলো এসে পড়েছে সোজা প্যাসেজের পশ্চিম। পরেই খানিক নিস্তব্ধ। মিস্টার আর্থারের মনের ভাব বুঝেই বোধহয় কথা পারলেন ডর্টন নিজেই। অবলীলা সাঙ্গ। চোখ মুখ দেখে বুঝলেন আর্থার কিছুই বোঝেনি। তাই তাকে হাত ধরে টেনে প্রথমে নিয়ে এলেন সিসিটিভি ক্যামেরার সামনে। তারপর সেখানে ভালো করে লক্ষ্য করে দেখলেন তিনি। বেশ বোঝা যাচ্ছে ক্যামেরার চারিদিকের ক্ষুদ্র ক্ষুদ্র লাইটগুলোর মধ্যে একটা লাইট, যেটা থেকে লাল নয় বরং সাদা আলো বেরোচ্ছে। মিস্টার আর্থার এবার চোখ কপালে তুললেন। ও মাই গড, এত বড় স্ক্যাম! আমি একবারের জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক তাই। আর কেন বুঝতে পারেনি আসুন এবার সেটাই দেখাই। বলেই তাকে টেনে নিয়ে এলেন সোজা প্যাসেজের মাঝখানে, ঠিক যেখানে এতক্ষণ ভূতের বিরাজ চলছিল। এবার তিনি আরও একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। প্রথমে নাক মেঝেতে নিয়ে বার কয়েক শুকলেন, তারপর স্প্রিংয়ের মতন এক লাফে তরাক করে উঠে সোজা ছাদ বরাবর আবার একটি গুলি ছুড়লেন। আর মুহূর্তের মধ্যেই ছাদ ফুটো হয়ে
বলে কপালে একটা আলতো চাপড় মারলেন তিনি। আসুন, এবার আপনাকে পরের উত্তরটা দিই। কাজগুলো সাধারণ যে কাজ নয় সেটা এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই। এবার বলি কাজটা আসলে কি। এটা হলো এক বিশেষ ডিজাইন ও মেটেরিয়াল দিয়ে বানানো এক বিশেষ কাজ, যার কাজ হলো লাইট ওয়েভলেংথকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করা। যে কাজে যেমন ডিজাইন দেবেন ঠিক তেমন। আপনি যে আলোক উৎসটা দেখলেন সেটা থেকে বেরিয়ে আসতো আলট্রা রেডিও ওয়েভ, যার ওয়েভলেংথ 700 nm এর চেয়েও বেশি, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। তাই আলোক উৎস থেকে আলোর বিচ্ছুরণ আপনার চোখে ধরা পড়েনি, কিন্তু ওই আলোই যখন কাছে এসে পড়ে তখন প্রবেশ পথে তার দৈর্ঘ্যটা অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়। আবার ওই হ্রাসপ্রাপ্ত আলো যখন প্রতিফলিত হয়ে আবার বেরিয়ে আসতে চায় তখন তার ওয়েভলেংথ এতটাই কমে যায় যে সেটা তখন ভিজিবল লাইটে পরিণত হয়, আর সেটাকেই আমরা ভূত বা আত্মা হিসেবে দেখি। মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলেন মিস্টার আর্থার। এত কিছু কাণ্ড হয়ে গেছে, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি। এমন সময় মিস্টার ডর্টনের ডাকে হুঁশ ফিরল তার। সিগারে লম্বা একটা টান ধরিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন ডর্টন। আচ্ছা, তো মিস্টার আর্থার জোনাথন, আপনার ব্যাপারে আমাকে সবকিছু ডিটেলসে বলুন। একেবারে ডিটেলসে, কিচ্ছুটি লুকোবেন না, নতুন বিপদ আরো বৃহত্তর হতে পারে। আমার পুরো নাম তো জানেনই, মিস্টার আর্থার জোনাথন, রিটায়ার্ড প্রফেসর অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। তা আপনার পরিবারে কে কে আছে? রক্তের সম্পর্কের কেউ এই পরিবারে নেই, তবে বাড়িতে থাকা বলতে চাকর নায়াটিয়ার, আমার ব্যক্তিগত ডাক্তার হ্যারি সেবাস্টিয়ান, আর এই দুর্ভাগা গৃহকর্তা। এছাড়া আর এই পরিবারে কেউ নেই। কি আপনি বিয়ে করেননি? না। কেন? তবে আপনার আপত্তি না থাকলে। না না, আপত্তি থাকবে কেন? আসলে কলেজ লাইফে একটা মেয়েকে বড্ড ভালোবাসতাম, হঠাৎ করেই তার বিয়ে ঠিক হয়ে গেল, আর সেই শোকেই সেই যে পাথর হলাম, আর কোনো মেয়ের প্রতি মনই গলেইনি। বুঝলাম। তো আপনার এই বিশাল বিষয় সম্পত্তির উত্তরাধিকারী কে? উইল অনুযায়ী স্বাভাবিক মৃত্যু হলে বাড়ির লোকে পাবে, আর অস্বাভাবিক মৃত্যু হলে চ্যারিটির হাতে চলে যাবে। তা বেশ। তা আপনার সন্দেহের তালিকায় কে কে আছেন? কাকে সন্দেহ করব বলুন? নয়াটিয়া সেই বাবার আমলে চাকর, আর ডাক্তার নিতান্তই সাদাসিধে, আর আমার দেখভালও করছে প্রায় বছর 8 হলো। এতদিন কোনো খুঁটিনাটি দোষ ত্রুটিও দেখা যায়নি তার। তাহলে কি আপনার প্রাক্তনকে? কি বলছেন মশাই? ও আবার এসবের মধ্যে আসবে কিভাবে? সেটা বলা ভারী শক্ত, তবে হতে পারে সেও সেই একই উদ্দেশ্যে। আচ্ছা, এখনকার মতো উঠি, তবে দরকার হলে আসবো আবার। গুড নাইট। গুড নাইট।
পরের দিন বিকেলবেলায় মিস্টার টটেন যখন আসলেন, দেখলেন মাঠে টি টেবিলটা রাখা আছে ঠিকই, কিন্তু চা খাবার মানুষটা নেই। তাই তার খোঁজ করতে করতে সোজা তার রুমে ঢুকে পড়লেন। যদিও উইদাউট পারমিশনে কারো রুমে ঢোকা একেবারেই উচিত নয়, তবে পেশাটা বড্ড নিম্নমানের। নইলে বা এমন হুটহাট করে ঢুকতে যাবেনি বা কেন? তবে হুট করে ঢুকতেই একটা বিশেষ লাভ যে হলো, সেটা আর যাই হোক, সব কিছুর আগে। রুমে ঢুকেই দেখেন চারিদিকে ছন্ন ছাড়া হয়ে ছিটিয়ে পড়ে আছে বছরখানেক আগের অ্যালবাম ফটো। দিক বিদিক শূন্য হয়ে ঘরের দেওয়ালে দেওয়ালে উঠছে অজস্র ছেঁড়া চিঠির টুকরো। আর ঘরের এক কোণে বসে মাথার চুল ছিঁড়ছেন জনাথন আর্থার। দুঃখিত মিস্টার আর্থার এই অসময়ে বিরক্ত করার জন্য, কিন্তু কাইন্ডলি আমাকে সকালের চেপে যাওয়ার কথাটা একটু বলবেন দয়া করে। আপনি জানলেন কি করে? দেখুন, যে ব্যক্তি নিজের প্রাক্তন প্রেমিকার কথা বলতে গিয়ে চোখ ভিজিয়ে ফেলে, উপরন্তু বিয়ে হয়ে গেছে বলতে গিয়ে নিজের হাতে নিজেই চাপড় মারে, সেখান থেকে এটা আন্দাজ করা কি খুব শক্ত যে সেখানে কিছু একটা চেপে যাওয়া হচ্ছে? সরি মিস্টার ডিটেকটিভ, 27 বছর পর হঠাৎ যদি নিজের ব্যর্থতার কথা মনে পড়ে, তাহলে নিজের একটা মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে বলতে পারবেন মিস্টার ডটন? আই ক্যান ফিল ইউর পেইন। তবুও যদি একটু ক্লিয়ার করে বলেন ঠিক কি হয়েছিল আপনার সাথে। আপনি প্রেমে কতটা বিশ্বাস রাখেন মিস্টার ডিটেকটিভ? যতটা রাখা দরকার একটা পবিত্র জিনিসের উপর। ধন্যবাদ মিস্টার। 27 বছর আগে সে আমার জীবনে এসেছিল অন্ধকার জীবনের আলো হয়ে। তখন আমি সত্যিই বুঝিনি যে তাকে আমি সত্যি এতটা ভালোবেসে ফেলব। সম্পর্ক দিন দিন গভীর হতে লাগলো। একটা সময় পর মানসিক সম্পর্ক শারীরিক এসে ঠেকল। একদিন হঠাৎ শুনলাম সে প্রেগনেন্ট। বুঝলাম সাংঘাতিক রকমের একটা ভুল করে ফেলেছি। শুধু যে তাকে মা বানিয়ে ফেলেছি তাই নয়, বরং তার বাবার মান সম্মানও আগুন লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ওর বাবা বলতে চাকর নয়ারটিয়ার? হ্যাঁ, কিন্তু আপনি? নয়ারটিয়ারের সাথে থাকার সময় গল্পে গল্পে তার মেয়ের কথাটা ওঠে এবং অল্প বিস্তর কিছুটা বলে, এবং বাকিটা আপনার কথার ভিত্তিতে আমার অনুমান। ওহ, তাহলে বাকিটা তো বুঝতেই পারছেন কি হয়েছিল তারপর। তা আন্দাজ করা বোধ করি শক্ত নয়। এরপর চাকর মালিকের ছেলের কুকীর্তির সম্পর্কে অবগত হয়, আর তার ফলেই হয়তো আর্থারের প্রিয়তমা হয়ে যায় অন্য কারোর। সরি মিস্টার আর্থার, আপনার এই পরিস্থিতিতে আপনাকে এসব জিজ্ঞাসা করা একদমই উচিত ছিল না, কিন্তু কি করব বলুন, পেশাটিই যে এরকম। লোকের পার্সোনাল লাইফে ইনভলভ না করলে রহস্যের সুরাহা হয় না। আচ্ছা, যার সঙ্গে আপনার প্রিয়তমার বিবাহ সম্পন্ন হয়েছে তার সঙ্গে আপনার পরিচয় হয়নি? না, এই ঘটনার পরে বাবা নিজের প্রেস্টিজ বাঁচাতে আমাকে ইউএসএতে পাঠিয়ে দেয়। ওই সেই শেষ দেখা। তারপর 27টা বছর পেরিয়ে গেছে তার মুখ না দেখে। কি নাম ছিল তার? মার্গারেট এমিলি। আচ্ছা, বেশ। তো বাচ্চাটার কি হলো? মানে সে কি এখনো জীবিত নাকি? যতদূর শুনেছি, বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি নেমে আসে। এক মিনিট মিস্টার আর্থার, আমাকে একটা কথা বলুন। মিস্টার নয়ারটিয়ার যখন সবটাই জানতো যে আপনার জন্যই তার জীবনের সব থেকে বড় সর্বনাশটা হয়েছে, তাহলে সব কিছু জেনেও কেন 27 বছর ধরে আপনার বাড়িতে সে ফাই ফরমাস খাটছে? মান সম্মানের ভয়ে
হঠাৎ করে যদি কাজ ছেড়ে দেয়, লোকের মুখে নানান কথা উঠবে, তখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, সেই ভয়ে সাধারণ জীবনযাপন করে। বুঝলাম। আচ্ছা, উঠি তবে। দেখি পরশু আরেকবার আসতে পারি। গুড নাইট। বাড়ি এসে ব্যালকানিতে বসে একটা সিগার ধরালেন মিস্টার ডটন। এরপর এক এক করে সাজাতে লাগলেন ঘটনাগুলো। লাগাম ছাড়া যৌবনে সর্বনাশ করলেন নিজেরই প্রেমিকার, আর তার মাসুল দিলেন দীর্ঘ 27টা বছর। ওদিকে মিস এমিলি পড়লেন নিউ বর্ন বেবি নিয়ে ভীষণ বিপদে। সুতরাং ফ্যামিলি ভাঙার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় একটা মেয়ে কি চাইবে? নিশ্চয়ই পুরনো প্রেমিককে ফিরে পেতে। কিন্তু ওই দিকে বাধা সৃষ্টি করলো লন্ডনের সমাজ ব্যবস্থা। বিবাহিত মেয়ে স্বামী ব্যতীত অন্য কারোর কাছে যেতেও পারে না, অথচ ঘরোয়া স্বামী অত্যাচারী। ফলে তার সংসার করার প্রশ্নই ওঠে না। এদিকে আরেক ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার নটিয়ার, যে তার এত বড় সর্বনাশ করলো তার ঘরেই 27টা বছর ধরে। কে ওখানে? আর ভাবা হলো না তার। ব্যালকনির ছাদ থেকে আকস্মাৎ গুলিবর্ষণ শুরু হলো। মিস্টার ডটনও পাল্টা প্রতিক্রিয়া করলে অব্যর্থ লক্ষ্যে তার বাম হাত বরাবর বিঁধে গেল এবং দোতলা থেকেই সোজা ঝাঁপ দিয়ে গ্রাউন্ড ফ্লোরে পড়ে পাঁচিল টপকে রাস্তার আড়াল হয়ে গেল লোকটা। ডটন তখন ঘাম মুছে বেডরুমে এসে ধরাম করে শুয়ে পড়লেন খাটের ওপর। বড্ড ধকল গেছে তার সারাদিনে, আর তার উপর এরকম অতর্কিত অ্যাট্যাক। শরীর আর তার সায় দিচ্ছে, এক্ষুনি একটা ঘুম দরকার, নইলে আর। ঘুম যখন ভাঙলো বেলা তখন 10টা। এত বেলা করে ডটন কখনোই ওঠে না। ফ্রেশ হয়ে নুমেনকে ব্রেকফাস্ট রেডি করতে বলে চলে গেলেন লনে, ঠিক যেখানটায় আগের দিন রাতে আততায়ী পালিয়েছিল। তন্ন তন্ন করে খুঁজেও একটাও ক্লু পেল না সে, এমনকি এক ফোঁটা রক্তও না। প্রথমে লন থেকে ওয়াল, এমনকি ওয়াল থেকে হাইওয়ে, কোথাও এক ফোঁটা রক্ত পড়ে নেই, অথচ সে নিজে তাকে শুট করেছে। এমনটাও হয়? স্ট্রেঞ্জ। কোথাও কোনো ক্লু না পেয়ে অবশেষে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লেন তিনি। বাড়িতে আনাজ শেষ, সেগুলোই কেনার জন্য বোধ হয়। বাজারে আনাজ কেনা শেষ হলে তিনি ঢুকলেন একটা গ্যাজেটের দোকানে। ঘরের একটা সিকিউরিটি দরকার, কাল রাতে যা হয়েছে। এটা ওটা ঘেটে ঘেটে দেখছেন, ঠিক এমন সময় ঘরের এক কোণে দেখলেন গুম মেরে পড়ে আছে একটা আন্ডার কাভার স্মার্ট ওয়াচ। দেখতে বেশ দারুণ, স্কোয়ার সাইজ অ্যামুলেট ডিসপ্লে এবং স্পেশাল ফিচার্স এআই পাওয়ার বুস্টার। অর্থাৎ এটা 70% রোবট এবং 30% হিউম্যান বিং পাওয়ার।
যা 70% রোবটের কাজ করে এবং নিজস্ব বুদ্ধিমত্তা দ্বারাই পরিচালিত। অপরদিকে বাকি 30% মানুষের নেচার অনুকরণ করে, অর্থাৎ কথা বলা, সাজেশন দেওয়া, ঠিক ভুল বিবেচনা করা, গন্ধ অনুভব করা এবং সব থেকে বিশেষ যে আকর্ষণীয় তা হলো মানুষের মতন আবেগপ্রবণ হওয়া। এছাড়াও আরও অনেক কিছু আছে যা মানুষের প্রকৃতির সাথে অনেকটাই মিলে যায়। মিস্টার ডর্টনের ওটাই পছন্দ হলো। $60 পে করে স্মার্ট ওয়াচটা নিয়ে এলেন বাড়িতে। বিকেল নাগাদ তিনি সেটাকে সেট আপ করতে বসলেন। এআই এবার ডেটা নিতে শুরু করলো। What is your name? Mr. Alfred Dalton. Any other name or selected name? Yeah, Mr. D. Age? 26. Location? Fixed. Want to change the device name? Yeah. What's that? Suggest. Copy that? Copied. এখন এআই রেডি। সন্ধে নামলে মিস্টার ডটন বেরোলেন মিসেস এমিলির বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ি পৌঁছে দেখলেন এক মহিলা গেট লাগিয়ে তড়িঘড়ি কোথাও যাচ্ছে এবং মুখে কিছু একটা জড়ানো, যেন কিছু একটা লুকোতে চাইছে। দূর থেকে হলেও মিস্টার ডটন এটা বেশ বুঝতে পারলেন যে, তাই আলাপ না করে তিনি তার পিছু নিলেন। ফলো করতে করতে তিনি দেখলেন মিসেস এমিলি যখন নটিয়ারের বাড়িতে এসে উঠলেন, কিন্তু এত রাতে তিনি বাবার বাড়ি কেন? সেটা তো সেই দিনেই করতে পারে, তবে রাতে কেন? নিঃশব্দ পায়ে ঘরের উল্টো দিকের জানলায় গিয়ে দাঁড়ালেন তিনি। প্রথমে ফিসফিস করে কিছু বলাবলির আওয়াজ পেলেন, আর তারপর উকি মারতেই দেখলেন মিসেস এমিলি একতারা নোটের বান্ডিল গুজে দিলেন মিস্টার নটিয়ারের হাতে, আর তারপরেই মুখে স্কার্ফটা জড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে এবং সোজা গিয়ে উঠলেন তার বাড়িতে। রাত তখন 9টা। লন্ডনের শীত তখন বেশ জাঁকিয়ে পড়েছে। পরের দিন সকাল 9টা, কটেজ নম্বর 53C। কলিং বেল বাজাতেই কটেজের গেট খুললেন এক বছর 30-এর যুবতী। ইনি বোধহয় পরিচারিকা, কারণ আগের জনের মতন এর পোশাকে অতটা জাঁকজমক নেই। পরিচারিকা ওয়েলকাম করতে ভিতরে ঢুকলেন মিস্টার ডটন। একতলা কটেজ, তাতে 3টে কামরা, একটা কিচেন আর 2টো বেডরুম। একটায় তিনি থাকেন আর একটায় তার ছেলে, আর মাঝখানে ছোট্টর ওপর একটা ড্রেসিং রুম। পরিচারিকা কফি দিয়ে গেলে পরে এবার ঢুকলেন মিসেস মার্গারেট এমিলি। এই মহিলাই যে 40-এর ওপর বয়স উতরিয়ে গিয়েছেন, সত্যি বলতে তার চেহারা আর আদব কায়দায় কোনো মতেই ধরা যায় না। 9:15 মিসেস এমিলি সোফায় বসে কথা পারলেন। বলুন। হ্যালো, মাইসেলফ মিস্টার ডি। ফাইন, বলুন কি দরকার এখানে? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। সম্প্রতি আমার মক্কেল জনাথন আর্থার একটা বিশেষ সমস্যার মুখে পড়েছেন। কেউ বা কারা তাকে ভয় দেখিয়ে তার সব প্রপার্টি আত্মসাৎ করতে চাইছেন। জোনাথন? ইয়েস হাইনেস, জনাথন আর্থার। এবং এই ঘটনার তদন্তের ভার আমার উপর দিয়েছেন তিনি। আর আমার সাসপেক্টদের মধ্যে আপনিও একজন। হোয়াট? ইয়েস। এবার বলুন তো, কাল রাতে আপনি কোথায় ছিলেন?
কেন, বাড়িতে? কাল রাতে মাথাটা খুব ধরেছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম নিজের বেডরুমে। গুড। তাহলে এটা কি? বলে কাল রাতের একটা ফুটেজ চালালো সাজেশ। মিসেস এমিলি এবার আর অস্বীকার করতে পারলেন না। হ্যাঁ, এটা আমি। কি হয়েছে তাতে? নিজের বাবার সঙ্গে দেখা করাটাও কি অন্যায়? সেটা খুলে না বললে কি করে বলি বলুন তো? কেনাডি নায়াটের আমার বাবা। আমার মা মারা যাবার পর থেকে বাবাই আমাকে আগলে রাখেন, একজন আদর্শ বাবার মতন করে। অথচ ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত 3টে জীবনকে একেবারে পাল্টে দিল। জোনাথনের নাম যখন শুনেছেন তখন নিশ্চয়ই জানেন কি হয়েছে। অল্প বিস্তর, মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই ঘটনাটার পরে শকে বাবা হার্টের পেশেন্ট হয়ে যান। শরীরের কার্যক্ষমতা কমে আসে, ফলত তারপর থেকে বাবা খুব একটা বড় ধরনের কিছু কাজ করতে পারতেন না। তবুও জোনাথনের বাবা মেন্ডেস্টন বাবাকে কাজে রাখলেন, কিন্তু গত 2 বছর ধরে বাবাকে যে পেমেন্টটা করা হতো সেটাতে তার পুষিয়ে উঠত না। মাস 6 আগে আমি সেটা জানতে পারি এবং তখন থেকেই বাবাকে যতটা পারি সাহায্য করি। দ্যাটস গুড। কিন্তু অসুখ বিসুখ আর মেডিসিন কিনতেই তো তার অর্ধেক চলে যায়। তারপর বাড়ির খরচ, নিজের খরচ, এইসব তো আছেই। তবুও তো একটা প্রশ্ন থেকেই যায়, নিজের বাবাকে হেল্প করবেন তাতে লুকোচুরি কেন? জোনাথনের সাথে ওই ঘটনার পর বাবা আমাকে ত্যায্য কন্যা করে দেন, কিন্তু মাস 6 আগে একটা বড় হার্ট অ্যাটাকে বাবা হসপিটালাইজড হন। আর তখনই আপনি খবর পেয়ে ছুটে যান বাবাকে দেখতে। খুব সম্ভবত সেই ডিফিকাল্ট সিচুয়েশনেই বাবা মেয়ের মধ্যে রাগারাগির অন্তিম সমাপ্তি ঘটে, রাইট? কাল আপনি যা টাকা দিলেন তাতে মনে হয় বেশ ভালোই উপার্জন আপনার। করেন কি আপনি? বুটিক আছে আমার। তা বেশ ভালো। আচ্ছা, ওটা কি আপনাদের ফ্যামিলি ফটোগ্রাফি? আর ফ্যামিলি সে কবেই ভেঙে চুরমার হয়ে গেছে। সো স্যাড। আচ্ছা, ফটোতে প্রথমটা আপনি আর শেষেরটা মিস্টার নয়ারটিয়ার, তা তো বুঝলাম। তাহলে বাকি দুজন কারা? বছর 7 ওই বাচ্চাটাকে দেখছেন, ওটা মরিস, আমার বেবি। আর ওর পাশের লোকটা ওর বাবা, হ্যারি সেবাস্টিয়ান। ফাইন। তো আপনার ছেলে এখন কি করে? হার্ভার্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার প্রোগ্রামার নিয়ে পড়াশোনা করছে। কোন ইয়ার? লাস্ট ইয়ার। নেক্সট মান্থে ওর আসার কথা আছে। ধন্যবাদ। ওয়ান মোর কোয়েশ্চেন, আপনার সাথে হ্যারির বিচ্ছেদ হওয়ার ক বছর হলো? 19 বছর। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়নি যে তার কাছে ফিরে যাওয়া যায়, বা সে কখনো চেষ্টা করেনি আপনার কাছে ফিরে আসার? আই এম সো সরি মিস্টার ডটন, আমার ডিনারের সময় হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। Oh, sure. Can I get a glass of water? শিওর, 1 মিনিট। বলে মিসেস এমিলি চলে গেলেন জল আনতে। দু মিনিটের মধ্যেই জল নিয়ে হাজির হলেন মিসেস এমিলি। মিস্টার ডটন জলটা খেয়ে থ্যাঙ্কস জানিয়ে তখনকার মতন বিদায় নিলেন।
বাড়ি এসে সাজেশকে জিজ্ঞেস করলেন মিস্টার ডটন। হ্যালো সাজেশ। হ্যালো স্যার। মিসেস এমিলির বাড়ি গিয়ে কি বুঝলে তুমি? বেশ ভালোই, তবে একটু আবেগপ্রবণ। আর আর কি বুঝলে? একটা পারফিউম, বাট লেডিস না, জেন্টস। কারেক্ট। মিসেস এমিলি একা মানুষ। বাড়িতে ওল্ড পারসন বলতে পরিচারিকা অ্যাম্বার হার্ডলি। তাহলে জেন্টস পারফিউম কেন? আচ্ছা, আর কি নোটিস করেছো? সাধারণভাবে বুটিক থেকে যা আয় হয় তাতে নিজের খরচে ঠিক করে চলার কথা না, সেখানে বাবাকে অতগুলো টাকা আবার ছেলেকে হার্ভার্ড এ পড়ানো। ছোট্ট একটা বুটিক চালিয়ে কখনই পসিবল না। এক্স্যাক্টলি। সুতরাং নিশ্চয়ই এখানে কোনো থার্ড পারসন আছে। শুধু আছেই না, বরং থাকতেই হবে, না হলে কোনো মতেই যে অঙ্কটা মিলবে না। মিস্টার ডি, আপনার বেড টাইম হয়ে গেছে। সো প্লিজ টেক রেস্ট। গুড নাইট। হ্যাভ আ সুইট ড্রিম। গুড নাইট সাজেশ। এই বলে ঘুমিয়ে গেলেন মিস্টার ডটন। সকালবেলায় ঘুম ভাঙল সাজেশের তীক্ষ্ণ কলিং রিংয়ে। মিস্টার আর্থারের ফোন। কেমন যেন ইতস্তত লাগছে তাকে। হোয়াট হ্যাপেন্ড মিস্টার আর্থার? মিস্টার নয়াটিয়ার খুন হয়েছেন। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, মিস্টার নয়াটিয়ার খুন হয়েছেন। কখন? কিভাবে হলো? সব কথা ফোনে বলা সম্ভব না। আপনি কাইন্ডলি একটু আমার বাড়িতে আসুন। মিস্টার ডটন তৎক্ষণাৎ ওভারকোটটা চাপিয়ে ছুট লাগালেন মিস্টার আর্থারের বাড়ি। বাড়ি যখন পৌঁছলো মিস্টার আর্থার তখন সবে সংজ্ঞা ফিরে পেয়েছে। মিস্টার ডটনকে দেখে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বসতে বললেন তিনি। এখন কেমন অনুভব করছেন? হ্যালো। হাই, আপনি তাহলে মিস্টার আর্থারের পার্সোনাল ট্রিটার? ইয়েস, মাইসেলফ ডক্টর হেনরি সেবাস্টিয়ান। নাইস টু মিট ইউ। মিস্টার আর্থারের কন্ডিশন এখন কেমন আছে? ওয়েল, আগের থেকে বেটার। তাহলে প্লিজ আমাকে একটু ভিকটিমের কাছে নিয়ে চলুন। অফকোর্স, এইদিকে। বলে লন পেরিয়ে সোজা ব্যালকনিতে এসে পৌঁছলেন দুজনে। ব্যালকনির পশ্চিম দিকে মাথা থেতলে পড়ে আছে মিস্টার নয়াটিয়ারের রক্তাক্ত দেহখানা। মগজের ঘিলু খুঁড়ে বেরিয়ে গেছে বোধহয়। পাশেই পড়ে গুলিটা, 3 মিলিমিটার সাইজ। সাধারণত এরকম ধরনের বুলেট লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট শুটার বা পুলিশরাই ইউজ করে থাকে। বডিটা প্রথম কে আবিষ্কার করেছিল? হাউস ওনার স্যার। আপনি কখন জানলেন যে মিস্টার নয়ারটিয়ার খুন হয়েছেন? ওই তো মিস্টার আর্থারের প্রায় সঙ্গে সঙ্গেই। তখন আপনি কোথায় ছিলেন? এই নিচতলা সিঁড়িতে। একটু ডিটেলে বলুন, কারণ প্রতিটা কথাই কিন্তু কেসের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কাল রাত্রে মিস্টার আর্থার আমাকে কল দিয়ে বলেন, হ্যালো, হ্যাঁ ডাক্তার, কাল সকালের দিকে একটিবারের জন্য আমার বাড়ি এসে তো। শরীরটা দুর্বল দুর্বল লাগছে, প্রেশারটা একবার চেক করতে হবে। তো আমি সেই মতোই সকাল 7:30 নাগাদ পৌঁছে যাই সেই বাড়িতে। সিঁড়িতে জুতো খুলছি, এমন সময় দেখি জনাথন বিকটভাবে চেঁচিয়ে উঠল, যেন আকস্মাৎ ভূত দেখেছে। আমি তড়িঘড়ি ছুটে এসে দেখি মিস্টার জনাথন সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ে আছেন। আমি তো কোনো মতে মিস্টার আর্থারকে টেনে হিচড়ে বেডে শোয়াই, আর তারপরেই পুলিশে ফোন দিই। আধা ঘন্টাখানেক বাদে মিস্টার আর্থারের জ্ঞান ফিরলে তিনি আপনাকে জানান। বাকিটা তো আপনার জানাই। ধন্যবাদ বলেই বেরিয়ে গেলেন মিস্টার হ্যারি। আচ্ছা, ঠিক কি কি হয়েছিল আমাকে একটু বুঝিয়ে বলুন, একটা পয়েন্টও যেন মিস না যায়। সকালে যখন ঘুম থেকে উঠি, নটিয়ার তখন আমাকে চা না দিয়ে যাওয়ায় আমার কেমন একটা সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও তার যখন কোনো সাড়া না পায়, আমি তখন নিজের ঘর থেকে বেরিয়ে আসি এবং দেখি ব্যালকনিতে নয়াটিয়ারের বডি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
খুনটা কখন হয় জানেন? কোনো রকম কোনো গুলির শব্দ বা আওয়াজ কিচ্ছু শুনতে পাননি? না, কাল রাত্রে মাথাটা বড্ড ধরেছিল এবং শরীরটাও অনেক দুর্বল লাগছিল, তাই কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আর তারপরে সকালে এই অবস্থা। মিস্টার হ্যারি, প্লিজ একটু বাইরে যাবেন। আচ্ছা, আপনার ঠিক কাকে কাকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব, সেরকম তো কেউ নেই। ডক্টরের প্রতি আপনার মনোভাব কেমন? না 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 মিস্টার ডটন, ওর মতো লোককে সন্দেহ করা যায় না। যথেষ্ট নম্র ভদ্র লোক, আজ অবধি কখনো উচ্চস্বরে কথা বলেনি। তাছাড়া তো আর কাউকে সন্দেহ করা যায় না। ও হ্যাঁ, কাল আপনার প্রাক্তনের সঙ্গে আলাপ করেছি। বিশেষ কিছু ইনফরমেশন বের হয়নি, তবে একটা ইন্টারেস্টিং জিনিস বেরিয়েছে। সেটা হলো মিস্টার হ্যারি আপনার প্রাক্তনের হাজব্যান্ড। বলেন কি মশাই? সুতরাং ডক্টর হ্যারিও কিন্তু সাসপেক্টের বাইরে নয়। বি কেয়ারফুল। চলি। দুপুর নাগাদ ঢুকলো পোস্টমর্টেম রিপোর্টের মেলটা। রিপোর্ট অনুযায়ী এতটাই শুট করেছে ৪৫ গজ দূর থেকে ৩৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। বডির পচন এবং ডাইসেকশন সিস্টেম থেকে অনুমান করা যায় গুলিটা করা হয়েছে প্রায় ১১ ঘন্টা আগে, অর্থাৎ সময় আনুমানিক তখন রাত 10:30। আর লাশের গা থেকে এক ধরনের পারফিউমের গন্ধ পাওয়া গেছে, যা ভিকটিমের নিজের নয়। অবশ্য মিস্টার ডটনও একটা গন্ধ পেয়েছেন, যা হুবহু মিলে আরেকটি গন্ধের সঙ্গে। বিকেল নাগাদ মিস্টার ডটন ডক্টর হ্যারি সেবাস্টিয়ানের বাড়ির দিকে রওনা দিলেন। ৫টা নাগাদ ডক্টর হ্যারি সেবাস্টিয়ানের বাড়ি পৌঁছলে তিনি দেখেন ডক্টর হ্যারি সেবাস্টিয়ান প্র্যাকটিস থেকে ফিরে সবে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছেন। তাকে দেখেই ডক্টর হ্যারি উত্তেজিত হয়ে আসুন আসুন বলে ঘরের একটা সোফায় বসতে দিলেন। নিজেও একটা চেয়ার টেনে বসলেন তাতে। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বিশেষ কিছু না, কয়েকটা পার্সোনাল কোয়েশ্চেন করবো শুধু, তার অ্যান্সার দিলেই হবে। বলুন। মিসেস এমিলির সঙ্গে আপনার ডিভোর্স হয় কবে? 17 বছর আগে। তারপর আর কখনো যোগাযোগ হয়নি? না। আর আপনার ছেলে? খবরদার, আর একবার যদি ওকে আমার ছেলে বলেছেন তো। হি ইজ নট মাই বয়, হি ইজ অ্যানাদার্স। ওকে ওকে, কুল। আচ্ছা, আপনাকে দ্বিতীয় প্রশ্ন, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? এটা কোনো প্রশ্ন হলো? আরে বলুনই না। আরামিস পিকো। কেন বলুন তো? গন্ধটা কিন্তু জবরদস্ত, আমিও একটা কিনবো ভাবছি। ও বেশ বেশ। আচ্ছা উঠি তাহলে, আমাকে একটু আবার মার্কেটে যেতে হবে। মার্কেটে এসে পারফিউমের খোঁজ শুরু করলেন তিনি। প্রায় 15টা দোকান ঘোরার পর ফাইনালি তিনি পেলেন ক্যালভিন ক্লেইনের দ্য ওয়াটার ফ্রেশ পারফিউমটি। হ্যাঁ, হুবহু সেম ফ্রেগ্রেন্স। এই গন্ধটাই তো পেয়েছিলেন তিনি সেদিন রাতে তার ব্যালকনিতে। তাকেই তো ফার্স্ট অ্যাটাক করেছিল সেদিন। আরও এক জায়গায় পেয়েছিলেন না তিনি? তৎক্ষণাৎ মিস্টার আর্থারকে ফোন লাগালেন মিস্টার ডটন। কাল বিকেলের মধ্যেই আর্জেন্ট মিট আপ ডাকুন আপনার কটেজে। আর অবশ্যই মিসেস এমিলিকে রাখতে ভুলবেন না যেন। ও হ্যাঁ, সাথে জন উইকেও ডাকবেন, আমার খাস বন্ধু বলে কথা।
যথা বাক্য তথা কাজ। পরের দিন বিকেলবেলায় মিস্টার আর্থারের কটেজ গার্ডেনে চাঁদের হাট বসল। বিকেল 4টে নাগাদ প্রত্যেকের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সবাই এলেও এখনো মূল মনি এসে পৌঁছাননি। 15 মিনিট লেটে মিস্টার ডটন ঢুকলেন সশস্ত্র পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে। বাড়িতে পরিচারক কেউ না থাকায় মিস্টার আর্থারই প্রত্যেককে চা পরিবেশন করে দেয়। চায়ের চুমুক নামিয়ে মিস্টার ডটন নিস্তব্ধ ভঙ্গ করেন। গুড আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকের এই বিকেলটা প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের এখানে কেন ডাকা হয়েছে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন, তবুও একবার বলে দিই। গত সপ্তাহেই আমার মক্কেল মিস্টার জনাথন আর্থারের বাড়িতে একটা অদ্ভুত কেস ঘটে। কেউ বা কারা তাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করে মার্ডার করার চেষ্টা করেন এবং সেই মামলার কেস তিনি আমার হাতে দেন। ক্যাপটিভ বেশ মাইন্ড ব্লোয়িং গেম খেলে ঠিকই, কিন্তু ফাইনালে সে আমার হাতে ধরা পড়েই যায়। তাহলে খুনি কে? সেটা আপনাদের মধ্যে যে কেউ হতে পারে, ইভেন আপনিও। আমি? এমনি বললাম, বাকিটা তো আপনি বলবেন। মিস্টার আর্থারকে আপনি খুন করতে চেয়েছিলেন। স্কাউন্ড্রেলটা আমাকে ইউজ করে, প্রথমে ফুর্তি করে, তারপর যখন দায়িত্বের প্রসঙ্গ আসে তখন জানোয়ারটা কাপুরুষের মতো পালায়। আমার অসহায় বাবা ইতরটার পায়ে ধরতেও ছাড়েনি, তারপরও সে আমার বাবাকে ফিরিয়ে দেয়। এরপরেও কি আপনি বলবেন যে ওকে খুন করা উচিত নয়? কিন্তু এত কিছুর পরেও আমি তার বিন্দু মাত্র ক্ষতি করিনি, সুতরাং তাকে মার্ডার করার কোনো প্রসঙ্গই ওঠে না। তাহলে ডক্টর হ্যারি, আপনার মোটিভ কি? কি বলছেন কি এসব? আপনি জানেন বিনা এভিডেন্সে কাউকে অপবাদ দেওয়াটা একটা ক্রাইম। জানি বই কি, তাই তো প্রমাণ সহই কথা বলছি। তাহলে বলি আপনার মোটিভটা কি। যে পুতুলটা আপনার সব থেকে প্রিয়, সেই পুতুলটাই যদি অন্য কেউ দাগিয়ে দেয়, তার প্রতি আপনি চড়াও হবেন নিশ্চিত। এমনটাই হয়েছিল আপনার জীবনে। বউ আপনার, সংসার আপনার, দায়িত্বও আপনার, অথচ বাচ্চা অন্যের। আর তার ফলেই শুরু হয় পারিবারিক অশান্তি এবং পরিণতি চরম পর্যায়ে গেলে অবশেষে ডিভোর্স। অন্যের দোষ নিজের ঘাড়ে কেন চাপবে, এই নিয়ে শুরু হয় আপনার মতিভ্রম এবং সিদ্ধান্ত নেন মিস্টার আর্থারকে প্রাণে মারার। আর তারপরেই প্রত্যেক দিন অল্প অল্প করে ডোজ দিতে থাকেন সিপ্লক্স ভি কমপ্লেক্স, যাতে একটু একটু করে হার্ট দুর্বল হয় আর একদিন ফুটুস করে চলে যায়, অথচ কোনো সিমটমও না পাওয়া যায়। মাস্টার মাইন্ড প্ল্যান কিন্তু আফসোস ঠিক মতো খেলতে পারলেন না। তার আগেই অপোনেন্ট টিম গোল দিয়ে গেল। মিস এমিলি, আপনাকে প্রথম দিন একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? ডক্টর হ্যারিকে আপনার ফিরে পাওয়ার ইচ্ছে হয় না? আপনি কিন্তু সেদিন কোনো উত্তর দেননি। যাক, ভালোই করেছেন, আজ আমি উত্তরটা দিয়ে দিই। পুরোটাই আমার অনুমান, তবে কোনো জায়গায় ভুল হলে অবশ্যই আমাকে শুধরে দেবেন, কেমন? মিস্টার আর্থারের মুখেই আমি প্রথম শুনি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা লাভ কেয়ারনেস নেই। তারপর আপনাদের বাড়ি এসে জানতে পারি ঘটনাটাতে কিছু সত্য আর কিছু কারচুপি আছে। মিসেস এমিলি, আপনি বলেছিলেন আপনি আপনার বুটিকের টাকা থেকে মিস্টার নয়ারটিয়ারকে সাহায্য করতেন, কিন্তু আপনার বুটিকের এভরি বিলস অ্যান্ড পেপারস চেক করে দেখেছি আপনার মাসিক আয় 60 পাউন্ডের বেশি নয়। তাহলে এখন প্রশ্ন হলো, অতগুলো টাকা আসে কোথা থেকে? তার উত্তর দিচ্ছে ডক্টর হ্যারি সেবাস্টিয়ানের বুক পকেটের বাটনটা। ওই বাটনটা আমি গত পরশু মিসেস এমিলির ড্রেসিং টেবিলে দেখেছিলাম, কিন্তু ওটা আপনার ড্রেসে এলো কিভাবে?
ঠিক যেভাবে আপনার টাকা মিসেস এমিলির হাতে গিয়ে পৌঁছতো। তার মানে কি বলতে চাইছেনটা কি আপনি? আমি লুকিয়ে লুকিয়ে দেখা করতাম মিসেস এমিলির সাথে? হ্যাঁ, বলতে চাইছি না, বলছি আপনার পরিচারিকাকে 7 পাউন্ড ঘুষ দিয়ে জানতে পারি মাসখানেক আগে হঠাৎ এক বৃষ্টির রাতে আপনি এসে হাজির হন মিসেস এমিলির কটেজ গেটে। প্রায় 1 ঘন্টার উপর আপনাদের কথোপকথন চলে। তারপর একে অপরকে ক্ষমা করে নিজেদের মধ্যে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখেন দুজনেই। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তিক্তই সমাজ। ডিভোর্সড কাপল একসঙ্গে বিনা সরকারি বিধানে সংসার করলে লোকে কি বলবে, আর সাথে জেল তো আসেই। তাই জন্যই প্রায় প্রত্যেক রাতেই চুপি চুপি যেতেন মিসেস এমিলির ঘরে এবং ঘণ্টা 2 মতো সুখের সংসার করে আবার গুপ্ত পথে পালিয়ে যেতেন নিজের বাসায়। খুব সম্ভবত আপনার স্ত্রীর পীড়াপিড়িতেই একরকম রাজি হন আপনি বৃদ্ধের চিকিৎসা বহনের জন্য। সব কিছু ঠিকঠাক হলেও মনের ভেতরের জমা রাগ দিনের পর দিন বাড়তেই থাকে। সুতরাং এটাও হতে পারে আপনারা দুজন মিলেই ওকে মার্ডার করার চেষ্টা করেন। আচ্ছা, এগুলো তো গেল পার্সোনাল মোটিভ। এবার আসি ফিনান্সিয়াল মোটিভে। মিস্টার আর্থার মারা গেলে কার কতটা প্রফিট? প্রথমেই ধরি ডক্টর হ্যারিকে। হার্টের ডোজ বাড়ালে হার্টের সমস্যা এক এক করে বাড়বে, ফলে রোজগারের পসারটা বেশ মোটা অঙ্কে বাড়বে। তারপর তো মারা গেলে উত্তরাধিকারের অভাবে নিজেরাই আত্মসাৎ করে নেবেন। এটা গেল ডক্টর হ্যারির পসিবিলিটি। এবার আসি চাকর নয়ার টিয়ারের মুনাফায়। মালিকের করে যাওয়া উইল ভালো করে জানা, তাই মার্ডার করলে সমস্ত চেষ্টাই বৃথা। তাই ঠান্ডা মাথায় পাকা ইঞ্জিনিয়ারকে ডেকে বাড়িতে ফেক হরার সিন তৈরি করা এবং ক্রমে হার্ট দুর্বল করা, শেষ পরিণতি মৃত্যু অবধারিত। তাই সম্পত্তির পরবর্তী মালিক তিনি, এটা নিশ্চিত। হাউ ডে ইউ! আমার বাবা মৃত। আমার বাবাকে নিয়ে এ উক্তি করার আগে আপনার মুখে একবারও বাঁধল না? ছি, ধিক্কার জানাই আপনার মতো ডিটেকটিভকে। শান্ত হন, এগুলো সবগুলি পসিবিলিটি। আপনিও তো কম মুনাফার মালিক হতেন না, আপনাকেই বা বাদ দিই কেন? শাট আপ মিস্টার ডাটন। মিস্টার আর্থার মারা গেলে সব থেকে বেশি লাভবান হতেন আপনি, তাই নয় কি? কি সব আবোল তাবোল বকছেন আপনি? মোটেই না। ভালো করে ভেবে দেখুন, মিস্টার জোনাথন মরলে উত্তরাধিকারীর প্রমাণ শুধু একমাত্র আপনার কাছেই আছে, যা দিয়ে আপনি শুধু সম্পত্তিই নয় বরং ব্যাংক ব্যালেন্সেরও পুরো অংশীদার হতেন। তাহলে খুনের মোটিভ তো ওখানে নয় বরং এখানে পাওয়া যাচ্ছে। বিকেল গড়িয়ে এখন সন্ধে নামো নামো অবস্থা। রাখাল বালক তার মেষ পালক নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় মিস্টার ডর্টনের আওয়াজে নিস্তব্ধ ভাঙল সভার। কি হে রাখাল বালক, কোথায় চললে? এই তো স্যার, বাড়ির দিকে। আরে বসো বসো, আমাদের সাথে 1 কাপ চা খেয়ে যাও। না না স্যার, মা বকবে। না না, বকবে না, বসো বসো। না মাস্টার, আজ নয়, অন্যদিন। দেরি হয়ে গেলে মা টেনশন করবে। মা বাড়িতে একা আছে তো। কোথায় একা? এই তো আমরা সবাই আছি। বলেই অতর্কিতে ফরাস করে ছিঁড়ে ফেললেন মুখ থেকে একটা পুরু মুখোশ। মরিস! পরক্ষণেই কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে ঢাঁই করে শোনা গেল একটা তীক্ষ্ণ বুলেটের আওয়াজ এবং মিনিটের মধ্যেই মিস্টার ডর্টনের ওষুধধারী কবজের কাছে ধরাশায়ী হলো জুনিয়র অ্যান্ডারসন মরিস। ইন্সপেক্টর, এই নিন এই গেমের মাস্টার মাইন্ড। বলে ইন্সপেক্টর লরেন্স অ্যান্ডির হাতে তুলে দিলেন জুনিয়রকে। জুনিয়র মরিস তখন খ্যাপা ষাঁড়ের মতন ফোঁস করতে করতে মিস্টার ডর্টনের 7 পুরুষের রক্তক্ষরণ করছে। মিস্টার ডর্টন ইন্সপেক্টর লরেন্সের হাতে ফায়ার করা বুলেটটা তুলে দিয়ে বললেন, জুনিয়র, একটা কথা বলো তো আমায়,
এত প্ল্যান করার পরেও স্পটে নিজে কেন এলো? শয়তান, শয়তান, তুই আমার হাতে খুন হবি আজ। আমি তোকে শেষ করে দেব, ইউ রাস্কেল। আরেকটা খুন, নিজে হাতে গ্র্যান্ডপাকে খুন করে আবারও খুন করার চিন্তা। দিস ইজ নট ফেয়ার। ইন্সপেক্টর, নিয়ে যান ওকে। ইন্সপেক্টর লরেন্স জুনিয়র মরেসকে হাবিলদারের হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। এরপর নিস্তব্ধতা কাটিয়ে মিস্টার আর্থারের উদ্দেশ্যে প্রশ্ন করলেন মিস্টার ডটন। মিস্টার নয়ারটিয়ারকে মার্ডার করলেন কেন? কি পাগলের মতো কথা বলছেন মিস্টার ডটন? আপনি যা এখনই প্রমাণ করলেন খুনটা করেছে জুনিয়র মরেস। না, সেই বুলেটটা বরাদ্দ ছিল আপনার জন্য, কিন্তু সেই রাতে যে কত কি বিভীষিকা গেছে শুধু সেই খুটখুটে অন্ধকারই জানে। একই রাতে আপনার শুরু হয় মাথা ব্যথা, আর চাকরকে বলেন ব্যালকনি থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে আনতে, আর সেই সুযোগেরই মোক্ষম অপেক্ষায় ছিল দুই শুটার। প্রথম জনের টার্গেট মিস্টার আর্থার, আর দ্বিতীয় জনের টার্গেট মিস্টার নয়ারটিয়ার। কিন্তু আবছা অন্ধকারে চিনতে ভুল করে সময়ের আগেই গুলি ছুড়ে দেয় জুনিয়র মরেস। জুনিয়র অবশ্য ঠিকই ভেবেছিল নিজের প্রকৃত বাবা হওয়া সত্ত্বেও কেন সে সব কিছু থেকে বঞ্চিত থাকবে, কিন্তু ফলস আইমে গুলিবিদ্ধ হলেন নিজেরই গ্র্যান্ডপা মিস্টার নয়ারটিয়ার। আর প্রথম গুলি শুনেই পাঁচিল টপকে পালায় দুইজন স্নাইপার। এদিকে মরেস কনফার্ম হওয়ার জন্য লাশের কাছে আসলে দেখে মৃতের জায়গায় আর্থারের বদলে হয়ে যায় মিস্টার নয়ারটিয়ার। এরপর জন উইককে স্ট্রেট প্রশ্ন ছুড়লেন মিস্টার ডটন। দুটো স্নাইপের জন্য কত দিয়েছে মিস্টার আর্থার? কোন প্রমাণের ভিত্তিতে বলছেন এসব? তিনটে প্রমাণের ভিত্তিতে। ফার্স্ট, স্নাইপের ব্র্যান্ড যেটা কুড়িয়ে পাই আমি পশ্চিমের জঙ্গল থেকে। সেকেন্ড, আপনার এফবি পোস্ট, যেটা আপনার হার্ভার্ডে পড়াকালীন পোস্ট করা, সেখানেই আপনার পরিচয় জন উইকের সাথে। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লু, আরে মিস্টার উইক, আপনার হাতের ব্রেসলেটটা দেখছি না, কোথায় গেল সেটা? মিস্টার উইক ভ্যাবাচাকা খেয়ে দেখলেন সত্যিই হাতে নেই সেটা। দেখুন তো, এটা নয় তো? ডক্টর হ্যারি। তারপর ডক্টর হ্যারি পকেট থেকে বার করলেন একটা চকচকে ডায়মন্ড বসানো ব্র্যান্ডেড ব্রেসলেট। মিস্টার উইক কিছু করার আগেই মুহূর্তেই গ্রেপ্তার হলেন শুটার জন উইক, আর তারপরেই হুঙ্কার ছাড়লেন মিস্টার ডটন। ইন্সপেক্টর, শুধু ওটাকেই নয়, বরং এটাকেও গ্রেফতার করুন। এমনই একটি মুহূর্তের বোধহয় অপেক্ষা করছিলেন মিস্টার আর্থার, আর তার জন্যই বোধহয় তৈরি হচ্ছিলেন এতক্ষণ। এরপরেই তাক লাগিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়লেন মিসেস এমিলির ওপর। একটা ঠান্ডা নল ঠেকেছে মিসেস এমিলির মাথায়, কিন্তু তার এই লীলা চলল না বেশিক্ষণ। মিস্টার ডটনের বজ্রমুষ্টি এক ঘুষিতেই নাক ফেটে ছিটকে পড়লেন 4 হাত দূরে। লরেন্সের টিম তাকে হিচড়ে টেনে ভ্যানের মধ্যে পুরলে মিস্টার ডটন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এতক্ষণে কমপ্লিটলি মিস্ট্রি সলভ। ওই লরেন্স, প্রচন্ড খিদে পেয়ে গেল যে, কিছু খাবার দাবারের বন্দোবস্ত করো। সবার মাঝে মিসেস এমিলি বলে উঠলেন, আজকের ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে, কেউ না করলে হবে না কিন্তু। হোটেল লোটাস নাইটে খেতে খেতে কথা উঠল। প্রথম কথাটা শুরু করলেন মিস্টার লরেন্স। আচ্ছা মিস্টার ডটন,
আপনি বুঝলেন কি করে যে খুনটা জুনিয়র মরিসই করেছে? ইটস ওকে, ক্যারি অন। আমি নিজেও তাই করতাম, মানুষ বানাতে চেয়েছিলাম, কিন্তু বাবার রক্ত তো, শয়তান তো তার নিজের জাতেই লেখা আছে। তাহলে আমি বাদ গেলাম কখন? বেশ স্ট্রং তো আপনি। আপনার উপর থেকে সম্পূর্ণ সন্দেহ কাটে যখন মিস্টার নয়ারটিয়ারের পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাই। সেখানে একটা পারফিউমের গন্ধ পাওয়া যায় ভিকটিমের বডিতে, কিন্তু সেটা জেন্টস পারফিউম। তাহলে সেখানে নির্দ্বিধায় সেটা আপনার ছেলেই হবে। অবশ্য আপনি কথাটা মিথ্যে বলেছিলেন যে আপনার ছেলে 1 মাস পরে আসবে। আপনি তখন বেশ ভালো করেই জানতেন, ইভেন লুকিয়ে ওকে থাকার ব্যবস্থাও আপনিই করে দেন। কি করব বলুন, হ্যারি ওকে কোনো মতেই দেখতে পারতো না। আমি পরিস্থিতির শিকার ছিলাম। পরিস্থিতির শিকার আপনি আজ নয়, বরাবরই ছিলেন। মিস্টার আর্থারকে আপনি এখনো ভালোবাসেন, তাই না? চুপ করে মাথা নিচু করে বসে রইলেন মিসেস এমিলি। আচ্ছা, তবে আপনাকে আরও কিছু ইনফরমেশন জানাই, যেগুলো আপনার না জানা থাকলে সারা জীবন ভুল ধারণাতেই থাকবেন। কি ভুল ধারণা? আপনার অত বড় সর্বনাশ হলে ক্ষুব্ধ নয়ারটিয়ার যায় শয়তানটার বিরুদ্ধে থানায় মামলা করতে, কিন্তু সাংঘাতিক ধুরন্ধর স্কাউন্ড্রেলটা সাক্ষাৎ শয়তানের অবতার বললেও ভুল বলা হবে। পুলিশকে মোটা অঙ্কের ঘুষ খাইয়ে আপনার বাবার উপরেই মলেস্টের আরোপ লাগানোর হুমকি দেয় মিস্টার আর্থার। এবার বুঝতে পারছেন কেন 27 বছর ওই বাড়িতেই 5 মাস খাটতো আপনার বাবা। ছি, এতটাই নিচে নেমে গেছিল লোকটা। এত কিছুর পরেও লোকটাকে আমি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। শেষমেশ এই ছিল আমার কপালে। ঈশ্বর, আপাতত আমার কাজ শেষ, আজ উঠি তবে। ও আর হ্যাঁ, মিস্টার আর্থারের উইল অনুযায়ী পরবর্তী সম্পত্তির উত্তরাধিকারী খুব সম্ভবত আপনার হাতেই যাবে। কাজেই ধরে নিন এটাই আপনার প্রায়শ্চিত্তের মূল্য।